যে কোনো অচেনা জায়গাকে চেনা করে তুলতে কি দরকার পড়ে? আমাদের মতে 1 চেনা পরিবেশ, আর 2 চেনা খাবার দাবার। মূল এই দুটো জিনিস পেলেই জায়গাটাকে ঠিকঠাক চিনি বা না চিনি ওইখানে সময় কাটানোটা অনেকটা সহজ হয়ে দাঁড়ায়। মা বাবা কলকাতা থেকে আমাদের কাছে আমেরিকায় এসেছে বেশ কিছু সপ্তাহ কেটে গেল, কিন্তু বুঝতে পারছিলাম জায়গাটার সাথে পরিচিতি এখনও তাদের তেমন হয়নি। ভেবেছিলাম বাড়ির বাইরে বেরিয়ে একটু নতুন দেশটা ঘুরে দেখলে অসুবিধেটা একটু হলেও কাটবে, একটি সম্পূর্ণ নতুন পরিবেশের সাথে পরিচিতিটা তাড়াতাড়ি হবে। তাই আগের দুটো পর্বতে সেই গল্পই দেখলেন। চায় গরম নেই, ঝালমুড়ি খাবেন, ঝালমুড়ি নেই। কিন্তু ঘুরে আসার পরেও এই নতুন পরিস্থিতির সাথে তাদের অ্যাডজাস্ট করতে এখনও কিছুটা সময় তাদের লাগছিল। বাবার আড্ডা দেওয়ার জায়গাটা নেই, আর মায়ের মনের মতন গড়িয়াহাটটা হাতের কাছে নেই। আবহাওয়া আলাদা, রাস্তাঘাট দেখতে আলাদা, ভাষা আলাদা, খাবার আলাদা, দোকানপাট আলাদা, নিয়মকানুন আলাদা, এমনকি রাস্তার কোন দিক দিয়ে হাঁটবে সেটাও আলাদা। যতই আমাদের সঙ্গে এদিক ওদিক ঘুরুক না কেন, আমরা ছাড়া বাড়ির ভেতরটাই তারা বন্দি। দেশ পাল্টালে বয়স্কদের একটু অসুবিধা হয়, সেটা একটু হলেও সত্যি। তাই এবার দরকার ছিল এই বাড়ির বাইরে বিদেশ না দেখিয়ে বাড়ির ভেতরটাই দেশের মতন করে তোলা। বিদেশি খাবার দাবারকে বাদ দিয়ে এবার চেনা পরিচিত বাঙালি খাবার দাবারের দিকে আসা। বন্ধু বান্ধব দিয়ে ঘিরে এবার তাদের পরিচিত পরিবেশ দেওয়ার চেষ্টায় ছিলাম। বাড়ির বাইরেটা আমেরিকা হলেও বাড়ির ভেতরটা এবার কলকাতা বানিয়ে তোলার পর্ব নিয়ে এলাম। শুরু করছি আবার একটি নতুন গল্প, ওয়াকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস বাবা মা এলো আমেরিকা সিরিজের 4র্থ পর্ব। তবে আজকে শুধু যে আমাদের বাড়ির গল্প থাকবে তা নয়, কিন্তু কিছু বন্ধুদের আমাদের বাড়ি নিয়ে আসবো, আবার কিছু বন্ধুর বাড়ি গোটা পরিবারকে নিয়ে আমরা যাব। সব মিলিয়ে আমেরিকায় বসে বাঙালি খাবার দাবার দিয়েই ভর্তি দেখবেন। আর যদি গল্পের শেষ অবধি থাকেন, যাবেন আমাদের সঙ্গে আবার একটি নতুন জগতে। সেটাও মাটির ওপরে নয়, নিয়ে যাব আপনাদের মাটির নিচে একটি গুহাতে। দেখলে বুঝবেন মানুষ মাটির ওপরের জগৎ দেশ অনুযায়ী যতই পাল্টাক না কেন, একে দেখলে ইন্ডিয়া না আমেরিকা বোঝা যায় কি এখনো? তাহলে আর বেশি না করে দেরি, গল্পটা এই দেশে আমাদের শহর রিচমন্ড থেকে শুরু করি। কালচার শক, এই কথাটার মানে ডিকশনারিতে দেখলে লেখা থাকে, ইট ইজ দ্য ফিলিং অফ ডিসওরিয়েন্টেশন অর অ্যাংজাইটি দ্যাট ক্যান অকার ওয়েন মুভিং টু আ নিউ কালচার। ইট ইজ নর্মাল ওয়েন অ্যাডজাস্টিং টু আ নিউ এনভায়রনমেন্ট। অর্থাৎ হঠাৎ করে যদি আশপাশের পরিবেশটা পাল্টায়, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি মেনে নিতে একটু সময় লাগে, এবং এই অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়াটাই ইনিশিয়াল কালচার শক বলে। এটা বয়স নির্বিশেষে সবারই হতে পারে। আমাদেরও হয়েছিল, সেই গল্প আপনাদের আগে বলেছি, আর তাতে আপনাদের বেশ ভালো রেসপন্স পেয়েছি। আমরা সেখানে আমাদের কালচার শকটা বিস্তারে বুঝিয়েছি, না দেখে থাকলে দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। তবে ওই গল্পটা ছিল আমার আর সুস্মিতার, যখন আমরা এই নতুন দেশে একা পড়ে গেছিলাম। আর এই গল্পটা হলো একটা গোটা বাঙালি পরিবারের, যখন দেশটা মা বাবার কাছে নতুন হলেও সঙ্গে অ্যাটলিস্ট আমরা ছিলাম। সো দিস স্টোরি ইজ রেলেভেন্ট টু বোথ দি এজ গ্রুপস, আস অ্যান্ড আওয়ার পেরেন্টস। অর্থাৎ এই গল্প সবার জন্যই কার্যকরী, আমাদের জন্য আর আমাদের বাবা মাদের জন্য। প্রথমেই তাদের এই কালচার শকটা সামলানোর জন্য আমরা শুরু করলাম চেনা খাবার দাবার দিয়ে। সেই হিসেবে আমেরিকায় বসে টপ ক্লাস মাছ পেলে কেমন লাগে সেটাই দেখবেন আগে। কি মাছ আশা করি বলে বোঝানোর দরকার নেই। খাবার হলো এমন একটি জিনিস যার সাথে আমাদের নারীর সম্পর্ক, এবং বিদেশে বসে চেনা খাবার দাবার পেলে বাড়ির পরিবেশ আর গন্ধ দুটোই পাল্টে যায় চট করে। এরপর বাকি কাজটা অনেকটা সোজা হয়ে যায়। বাঙালির পেট শান্তি পেলে পুরো গল্পটাই পাল্টে যায়। এই করেই একের পর এক অ্যাডজাস্টমেন্ট চালু ছিল। বাইরের সব বিদেশি খাবার বাদ দিয়ে বাড়িতেই বাঙালি খাবার বানানো হচ্ছিল। ঘরে যা ছিল আলু আর বিনস আর বাদাম ভাজা। তবে এই চাউমিনটা কিন্তু ছোট থেকে খেয়ে আসছি, এবং এর টেস্টটা আমাদের অত্যন্ত পরিচিত। হ্যাঁ, আর যে কোনো কিছু যেটা ফ্যামিলিয়ার পরিচিত তার প্রতি তো একটা আলাদাই ভালোবাসা থাকে আমাদের।
হ্যাঁ, আর সেই পরিচিতিটাকে সাপোর্ট করার জন্য এখানে কুচি করে শশাও কাটা হয়েছে, যেমনি করে আমাদের স্ট্রিট ফুডে দেয়। ও আমি মিক্স করতে পারছি না। তাহলে আর কি, মিক্স ঠিকঠাক করে লাফিয়ে লাফিয়ে মিক্স না করলে কিন্তু হবে না, মানে কড়াই থেকে এত দূর উঠতে হবে ব্যাপারটা। সে একটা কাঠি থাকে, কাঠি দিয়ে ঠ্যাং ঠ্যাং করে মারে আর ঠ্যাং ঠ্যাং করে মারে। ও যা হয়েছে হয়েছে, ঠিক আছে, ভালোই মিক্স হয়েছে। তুই তো আবার স্পেশাল টুল ইউজ করছিস। এটা তো ওই পাস্তার। আই থিংক ইটস গুড। এটা তো ভালো চামচের মতন কাজ করছে। হ্যাঁ, তো এটা চাউমিন তোলার, পাস্তা তোলার জন্য এটা। তো চাউমিনও তো ভালোই উঠছে দেখি। হ্যাঁ, তো চাউমিন তো টাইপ অফ পাস্তাই কি? হ্যাঁ, মানে পাস্তা তো স্প্যাগেটি হচ্ছে টাইপ অফ পাস্তা which is like চাউমিন। চলো, চাউমিনটা দেখেই খিদে বেড়ে গেল, জাস্ট বাড়বো আর খাবো। কিন্তু এরপর মেনুতে আরো অনেক কিছু থাকবে, তবে শুধু খাবার না, গোটা পরিবেশটাই পাল্টাবে। আমরা আর বন্ধুরা মিলে বাড়ির ভেতরটাই এবার পরিবর্তন করে ফেলবো। বাড়ির বাইরেটা আমেরিকা হলেও বাড়ির ভেতরটা আড্ডা দিয়ে কলকাতার মতন করে তুলবো। সঙ্গে থাকুন। এরপরেই দরকার ছিল চেনা পরিবেশ তৈরি করা, কিন্তু সেটা বিদেশে তৈরি করব কি করে? চেনা এবং পরিচিত লোকজন দিয়ে। চেনা বলতে আমরা, পরিবারের লোকজন, যেটা মা বাবার কাছে অলরেডি ছিল। পরিচিত বলতে দেশের লোকজন, যাদের পরিচিত ভাষা আর পরিচিত খাওয়া দাওয়া। চলো, হাতে করে নিয়ে এসছি খাবার। বিদেশে প্রথম প্রথম এলে আমাদেরও যে পরিস্থিতি শান্তি দিত, মা বাবার সাথেও সেটাই ঘটল। আমাদের মতন আরও কিছু মানুষজনকে কাছে পেয়ে তাদের এবার কমফোর্টেবল লাগাটা শুরু হয়ে গেছিল। আমাদের বন্ধুরা সেই হিসেবে আমাদের খুব হেল্প করলো। বাংলা ভাষায় জমিয়ে আড্ডা দিতে পেরে তাদের এবার বিদেশটাও দেশের মতনই লাগছিল। এই কিছুক্ষণ ধরে যে কটা বন্ধুদের স্ক্রিনে দেখেছেন, অনেকেই হয়তো চিনতে পেরেছেন। কোনো না কোনো গল্পে আপনাদের সাথে পরিচয় নিশ্চয়ই করিয়েছি। বিদেশে পরিবার বলতে এই বন্ধুগুলোকেই পাশে পেয়েছি। চিকেন পকোড়া তুই আবার লোভ দিচ্ছিস? লোভ দেওয়ার কেছে, আমাদের জন্য তো বানিয়েছি। এখন যে পরিস্থিতিটা দেখছেন, থাকলে বুঝবেন না জায়গাটা দেশ না বিদেশ। বলা যায় একে আমাদের দুই দেশের পরিবারের সমাবেশ। এটা কচুরলতি। হ্যাঁ, কচুরলতি নয় না। আচ্ছা ঠিক আছে, লেট মি ইট ফার্স্ট। মা বাবাকে যতই বিদেশ দেখাই, যতই এদিক ওদিক নিয়ে যাই, তারা আনন্দ ততক্ষণ পায় না যতক্ষণ না বিদেশে আমাদের পাশে বন্ধুরা দেখা দেয় না। চেনা খাবার আর পরিস্থিতি পেতেই তাদের নতুন দেশের আড়ষ্টতা কাটতে শুরু করলো। এত বাংলা এবং বাঙালিদের শুনতে পেয়ে বিদেশের কালচার শকটা একেবারেই কেটে গেল। ওরা বসুক না দেবশ্রী, আমি আরো এখন বেশি করে রিয়েলাইজ করতে তোমার কথা মিস করেছি আমি। তুমি যে কথা ছিলে না, সত্যি এই খাবারগুলো সত্যি আমরা আর নিজেরাও বানাই না, আর কেউ বানিয়ে খাওয়াবে না, বা কোথাও গেলেও পাবো না কোনো রেস্টুরেন্টে। আলাপ হতো সেই। কিন্তু এইভাবে এই এক বাড়ি থেকে আরেক বাড়ি আর কদিন চলবে? এই দেশে এতটা যাত্রা করে আসা, কিছু নতুন জিনিস তো দেখতেই হবে। তুই দরজা বন্ধ করেছিস তো? ঠিকঠাক ডান দিকে, ডান দিকে। তো বুঝতেই পারছেন আজকে আমার সহকর্মী, ব্যাক অ্যাডভেঞ্চারের সহকর্মী আমার সাথে নেই, তাই রাস্তার খুব একটা ফুটেজ, আমি যেহেতু গাড়ি চালাবো, সুস্মিতা থাকলে সেই হেল্পটা আমার হয়ে যায়, কিন্তু ও যেহেতু সঙ্গে নেই, আমি একেবারে আবার লুড়েতে গিয়ে আপনার সাথে দেখা হবে। চলুন। ওইটা নিয়ে কিচ্ছু ভাই, ঠিক আছে, রেডি? একদম ফার্স্ট ক্লাস। ওকে। কাজে ব্যস্ত থাকার কারণে আমি হয়তো ওদের সঙ্গে না যেতে পারি, কিন্তু গল্পটা গুছিয়ে আপনাদের বলতে নিশ্চয়ই আসতে পারি। তাই চলুন এখন ওদের মন দিয়ে ঘুরতে দিই, আর গল্পের এই পর্বের বিবৃতিটা আমি আপনাদের শোনাই। তবে যখন কথা দিয়েছি বাইরেটা দেখিয়ে তফাৎগুলো তুলে ধরবো না, এমন জায়গায় নিয়ে গেলাম যেটা দেখে দেশ না বিদেশ বলা সম্ভব না। একটি আলাদাই জগতে, মাটির ভেতরে, যেটার মধ্যে প্রকৃতি দীর্ঘদিন ধরে এমন আকার তৈরি করেছে, দেশ বিদেশের লোক সেটা দেখতে এবং গবেষণা করতে এসেই চলেছে। প্রকৃতির এই শিল্প আমাদের দেশেও দেখতে পাওয়া যায়।
যারা আরাকু ভ্যালিতে বোরা কেভস আর আন্দামানে বারাটাং আইল্যান্ড গেছেন তারা জানবেন। কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে মাটির তলায় আরও অনেক তথ্য লুকিয়ে আছে। চলুন সঙ্গে, এখনও আরও অনেক গল্প পড়ে আছে। এখন মা বাবাকে যেখানে নিয়ে যাচ্ছে সেটাও নায়াগ্রা ফলসের মতনই এক প্রাকৃতিক আশ্চর্য। তবে নায়াগ্রা ফলস মাটির উপরে হলেও এই আশ্চর্য মাটির নিচে। আমরা যে স্টেটে থাকি সেই ভার্জিনিয়াতে অবস্থিত শেনান্ডোয়া ভ্যালি, আর তার মাটির গভীরে খুঁজে পাওয়া গেছিল প্রকৃতির তৈরি এক বিস্ময়কর জগৎ। জায়গাটার নাম লুরে ক্যাভার্নস। এইটা এন্ট্রান্স। ক্যাভার্নস কথাটার খুব সহজ মানে হলো গুহা, তবে এটা যেমন তেমন গুহা নয়। এ এক মাটির নিচের গুহা যেখানে পাতা আছে প্রকৃতির এক অদ্ভুত সংসার। এই অসাধারণ প্রাকৃতিক আকার সৃষ্টি হওয়ার কারণ, মানুষের এই জায়গাটি খুঁজে পাওয়ার ইতিহাস এবং আরও জবর সব গল্প গুহাটা ঘুরিয়ে দেখাতে দেখাতে বলি আপনাদের। এই গুহাটা প্রথম আবিষ্কার হয় 1878 সালে, কিন্তু এই গুহার ভেতরে যেসব স্ট্রাকচার্স আছে সেগুলো লক্ষ বছরেরও পুরনো। বৃষ্টির জল মাটির সাথে মিশে ঈষৎ অ্যাসিডিক হয়ে যায়, যেটা মাটির তলায় থাকা লাইমস্টোনের সাথে রাসায়নিক প্রক্রিয়া করে, যার ফলে এই ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। বহু বছর ধরে জমতে থাকা সেই ক্যালসিয়াম কার্বনেটের ডিপোজিট এইরকম সব আকার নেয়। গুহার মাথা থেকে যেগুলো ঝুলে থাকে সেগুলোকে বলে স্ট্যালেকটাইট, আর গুহার মাটি থেকে যেগুলো চূড়ার মতন উঠে গেছে সেগুলোকে বলে স্ট্যালেগমাইট। প্রকৃতির খেয়ালে এরা এমন সব আকার নিয়েছে যা মানুষের কল্পনার সাথে মিশে গিয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। লুরে ক্যাভার্নসের ভেতর যে স্ট্রাকচারগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর বিশেষত্ব হলো এই অর্গান পাইপ স্ট্রাকচার, অর্থাৎ একটা পাইপের মতন গঠন যার মধ্যেখানটা ফাঁপা, যে কারণে ঠিক এগুলোর ভেতর দিয়ে হাওয়া পাস করলে নানা রকম ধ্বনির সৃষ্টি হয়। 1956 সালে লেল্যান্ড স্প্রিঙ্কল নামক এক ব্যক্তি এই প্রাকৃতিক শব্দ তৈরি করার ক্ষমতাটাকে ব্যবহার করে একটি যন্ত্র বানান, যেটা পরে গিয়ে বিশ্বের বৃহত্তম বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ঘোষিত করা হয়। সেই ঐতিহাসিক যন্ত্রের কিছু শব্দ আপনাদের সাথে শেয়ার করি। যে যন্ত্র তৈরি করতে একটি মানুষ মাটির তলায় 3 বছরেরও বেশি সময় কাটিয়ে দিল, তার শব্দ শুনতে আমাদের 3 মিনিটও লাগলো না। যাই হোক, আগে এগোই। এই লুরে ক্যাভার্নসে আরও একটা নজর কাড়া ফরমেশন হলো ড্রপ কার্টেন, যেটা একটা পর্দার মতন দেখতে লাগে। এই ফরমেশনটার নাম এখানে দিয়েছে স্যারাকেন স্টেন্ট। জলের মধ্যে আয়রন মিশে গিয়ে এক অদ্ভুত রং ধরেছে এই পাথরের ফরমেশনগুলোয়, যা এগুলোকে আরও জীবন্ত করে তুলেছে আমাদের সামনে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি চোখে না দেখলে বিশ্বাস করা দায়। প্রায় 1.5 মাইল ধরে হাঁটতে হাঁটতে এই গুহার ভেতরে হারিয়ে যাবেন এক আলাদাই জগতে। মাটির ওপরে রাজত্ব আমাদের, যেখানে আমরা দেশ হিসেবে পরিবেশ পাল্টেছি, কিন্তু মাটির তলাটা এখনও আছে প্রকৃতির কাছে। যা আমার দেশ হোক বা বিদেশ, দেখতে এখনও একই লাগে। যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টির সামনে। সেই সৃষ্টির সামনে দাঁড়িয়ে বারবার বিস্মিত হতে হয় প্রকৃতির ক্ষমতা এবং মাধুর্যের কথা ভেবে। পাশাপাশি এটাও ভাবি, গোটা পৃথিবীটাই তো এত সুন্দর, কিন্তু প্রতিনিয়ত তাকে লাঞ্ছিত হতে হচ্ছে মানুষের হাতে। ভাগ্যিস এই গুহাটা মাটির নিচে, তাই এর ভেতরের সৌন্দর্য রক্ষা পেয়ে গেল মানুষের তাণ্ডবের হাত থেকে। তবে সেই তাণ্ডবের খেসারত মানুষই দিচ্ছে। আধিপত্যের লোভে কেউ একদিকে অস্ত্র তো কেউ আরেকদিকে অর্থ ব্যবহার করছে।
না একদিকে কেউ চাকরির সুযোগ পাচ্ছে, আবার আরেকদিকে কেউ পাওয়া চাকরিও হারাচ্ছে। সব মিলিয়ে আস্তে আস্তে মাটির ওপরের অবস্থা মানুষ এমন করে ফেলছে, মাটির তলায় পাতাল হলেও ওটাই লোকে এবার স্বর্গ বলতে চলেছে। গল্পটা শুরু করেছিলাম কালচার শকের ডিকশনারি ডেফিনেশন বলে। শেষ অবধি আস্তে আস্তে গল্প অন্যদিকে গড়িয়ে গেল। পরিস্থিতি এমনই জিনিস, সে না চাইতেও এই গল্পেও জায়গা তৈরি করে নিল। যেমনটা মা বাবার কালচার শক সামলাতে চেনা খাবার আর পরিবেশের দরকার, ঠিক তেমনই এখনকার গুরুতর পরিস্থিতি সামলানোর জন্য আমাদের একে অপরের দরকার, মনুষ্যত্বের দরকার। উই হ্যাভ অলওয়েজ সার্ভাইভড ইন ইউনিটি ডেসপাইট আওয়ার ডাইভার্সিটি। ইতিহাসও তাই বলছে। মানুষ মানুষের পাশে না দাঁড়ালে পরের প্রজন্মের কপালে বেশ দুঃখ আসতে চলেছে। চলুন আজকের গল্পটা এই ভাবনাতেই শেষ করছি। গল্পটা কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় থাকবো। আমরা ফিরবো পরের পর্ব নিয়ে খুব শিগগিরই। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই। এই জিনিস ভগবানের কি সৃষ্টি, বাপরে বাপ। এই হলো প্রকৃতি। ম্যানমেড লম্বা লম্বা বিল্ডিং দেখে কোনো লাভ হতো? লাভ হতো না, এইগুলোই তো দেখার। নেচার কি সৃষ্টি করেছে সেটাই দেখো, তাই না? সত্যি ওয়ান্ডার, এগুলো একটা ওয়ান্ডার বল, তাই না?